So thank you once again and for joining this session. I hope that this will be a fabulous interactive session, all of you. So this is the first class of management and system audit. So before starting the class of the main topics, today is a introductory session, and we will like to share some basic thought, basic history and background of audit, and to understand what is the procedure of audit, what is the practices, best practice and other things, and especially the definition and scope objective of audit as well. সো আমি আমার মনে হচ্ছে আমাকে শোনা যাচ্ছে তো এখনো না ক্লিয়ারলি আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি যে শোনা যাচ্ছে কি ওকে ওকে থ্যাংক so this is the first class of our management and system audit. So auditing and auditors, basically the word audit comes from the Latin word, like the other business terms already has been taken from the Latin language. It is also taken from the Latin language. It is order, which means to hear. মানে আমরা জানি যে আসলে শুনানি আমরা জানি যে আমরা অনেকেই ল প্র্যাকটিস করি, ইউ নো দ্যাট যখন আমরা কোনো একটা ইস্যু আসে, যখন একটা কোর্টে একটা মামলা ওঠে, তখন হচ্ছে বাদী এবং বিবাদী দুজনের কাছে শোনা হয়। সো অডিটিং ইজ বেসিক্যালি a Latin word order, যেটার অর্থ হচ্ছে to hear, because in the Middle Ages accounts or revenue and expenditure are heard by the auditors. তখন যেটা হতো সেটি হচ্ছে যে অডিটররা শুনতো ডিটেইলটা। আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডে টু মেক ইট ক্লিয়ার টু ইউ একটা বেসিক হিস্ট্রি বলি। সেটি হচ্ছে আমরা জানি যে বিজনেস এটা কিন্তু খুব একদম সেই 8-10-20 হাজার বছর পুরনো, মানে পৃথিবীর শুরু থেকেই প্রথম কয়েক বছর বাদে বিজনেস শুরু হয়েছে, বিকজ এক সময় ছিল যে আমরা নিজেদের প্রোডাক্ট নিজেরাই তৈরি করতাম। সো নিজেদের প্রোডাক্ট যখন নিজেরা তৈরি করতাম তখন কিন্তু সমস্ত প্রোডাক্ট একটা ফ্যামিলির ভিতরে ইউজ হতো। সো দেয়ার ওয়াজ নো স্কোপ অফ এক্সচেঞ্জ, লাইক যে খাবারের প্রয়োজন, আমার ধান প্রয়োজন, ধানও আমি নিজেরটা নিজে করব, চাল প্রয়োজন নিজেরটা নিজে করব, এই সমস্ত কিছু নিজে করার একটা বিষয়ে কাজ করতো। বাট পরবর্তীকালে দেখা গেল যে ইকোনমিক অফ স্কেল আসে না। আই মিন যে আমি নিজের জন্য নিজের চালও তৈরি করছি, আমি ডালও তৈরি করছি, মাছ উৎপাদন করছি। আমার যখন থেকে জামা কাপড় পরা শুরু হলো সভ্যতার উন্নতির ফলে, তখন এই জামা তৈরির জন্য সুতা তৈরি আমার নিজের তৈরি করতে হচ্ছে। সো এখানে কিন্তু ইকোনমিক অফ স্কেল আসে না, মানে একটা লোক যদি মাল্টিপল কাজ করে তখন কিন্তু আসলে এখানে সিনার্জিটা আসে না। দেন একটা থট প্রসেস আসলো যে টু এক্সচেঞ্জ, বার্টার বলে। বার্টার মিন হচ্ছে যে আমি চাল তৈরি করতে এক্সপার্ট, আমার যে ক্ষেত আছে এবং আমার এক্সপার্টাইজ হচ্ছে চাল তৈরি করার জন্য, টু প্রডিউস রাইস এন্ড আদার থিংস। সো আমি এটা কিন্তু তখন এটাতে কাজে লাগাবো। আরেকজন হয়তো ডাল প্রডিউস করতে এক্সপার্ট, আরেকজন হয়তো পোশাক তৈরিতে এক্সপার্ট। সো প্রত্যেকের প্রোডাকশন স্কিল এক জায়গায় রেখে, যেটাকে লার্নিং কার্ভ থিওরি বলে, মানে একই জিনিস যখন বারবার আপনি করছেন তখন কিন্তু আপনার একটা সার্টেন লেভেল অফ ক্যাপাসিটি তৈরি হয়, একটা ভিতরে একটা কনফিডেন্স গ্রো হয় এবং কোয়ালিটি স্কিল তৈরি হয়। সো এই প্রোডাকশন, কেউ ধান উৎপাদন করছে, কেউ গম, কেউ আই মিন ডাল, কেউ মৎস্য চাষ করছে, কেউ জামা কাপড় তৈরি করছে। এই লার্জ স্কেলে করে ইচ আদার চেঞ্জ হতো, এই চেঞ্জটাকে বলে বার্টার। এই বার্টারের সময় থেকেই বেসিক্যালি অ্যাকাউন্টিং শুরু করতে হয়েছে, বিকজ আমাদের হিসাব রাখতে হচ্ছিল যে 1 কেজি চালের বদলে কয় কেজি ডাল, বা 10 কেজি চালের বদলে 6 কেজি হচ্ছে যে ডাল, অথবা একটা শার্ট বা একটা জামার জন্য বা একটা লুঙ্গি অথবা একটা প্যান্টের জন্য হয়তো 20 কেজি চাল দিতে প্রয়োজন ছিল। এই যে এক্সচেঞ্জ অফ গুড, যেটাকে বার্টার বলে, এই বার্টার করার সময় অ্যাকাউন্টিং শুরু হয়। আর যখন থেকে অ্যাকাউন্টিং শুরু হয় তখনই কিন্তু আলটিমেটলি টু চেক অ্যান্ড ভেরিফাই দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার, যেমনটি এখানে আমরা বলছিলাম যে রেভিনিউ চেক করার প্রয়োজন হয়, রেভিনিউ আমরা বলছি অ্যাকাউন্টস রেভিনিউ, তখনই অডিট প্রফেশন শুরু হয়। সো দিস আর দ্য বেসিক থিংস অ্যাবাউট অডিটিং। আমরা এটা জানি, আমাদের অনেকেই কমন সেন্স থেকে আমরা জানি। So audit is the independent examination and verification of the companies or other concerns financial statement. আমি কিন্তু অডিট বলতে ফাইন্যান্সিয়াল অডিট আসে, যে কারণে বেসিক জায়গায় এসে ফাইন্যান্সিয়াল অডিট সম্পর্কে কিছু ধারণা, কিছু ডিসকাশন আপনাদের করছি। এরপরে কিন্তু আমরা অবভিয়াসলি আমাদের যে ম্যানেজমেন্ট অডিট, ইন্টারনাল অডিট,
সিস্টেম অডিট, আইটি অডিট, এই জায়গাগুলো আমরা আসবো এবং this will be a very interesting interactive session and you will like it most, I'm sure about that, but still আমরা বেসিক গুলো যেতে হবে, এই জন্য ফার্স্ট ক্লাসে আমরা অডিটের বেসিক বলছি। সো অডিট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন অফ দ্য এন্ড ভেরিফিকেশন অফ দ্য কোম্পানিজ অর আদার কনসার্নস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এফএস, accounting record and supporting documents by professionals, I mean the auditor, with a view to expressing an independent opinion. It is important because আপনি অডিট করে আপনাকে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বায়াসলেস একটা অপিনিয়ন ড্র করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু কাজটা কি, আপনাকে হচ্ছে যে অডিট করে রিপোর্টটা দেয়া। কোম্পানিজ registered with RJC, that is the Register of Joint Trusted Companies and Firms, have been required by the law to be audited. বাংলাদেশের অনুযায়ী আমরা শুধু আরজেএসি বলছি না, আরজেএসি তে রেজিস্টার্ড আমরা জানি প্রোপ্রাইটারশিপ ফার্ম ছাড়া এবং পার্টনারশিপ বড় ফার্ম হলে অডিটের প্রয়োজন হয়, বাট বেসিক্যালি আমরা জানি যে আমাদের রেজিস্টার অফ জয়েন্ট লিস্টেড কোম্পানিজে, আমাদের রেজিস্টার অফ জয়েন্ট লিস্টেড কোম্পানিতে যতগুলো ফার্ম আছে রেজিস্টার্ড ভুক্ত, সেই ফার্মগুলোর হচ্ছে এনবিআর এ রিটার্ন সাবমিশন করার সময় অডিট করে দিতে হবে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আরজেএসি জমা দেওয়ার সময় দিতে হবে, আর পাবলিক লিস্টিং এ গেলে বা পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে তো এটা অবভিয়াসলি ইস্যু। সো দিস আর দ্য বেসিক্স অ্যাবাউট দ্য অডিট এন্ড অডিটিং এন্ড অডিটর। এখানে আরো একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে অডিট প্রোভাইডস দ্য থার্ড party assurance to verify stakeholders to various stakeholders that the subject matter is free from material misstatement. Material misstatement এই টার্মটা সম্পর্কে আপনাদের একটু বলি, সেটি হচ্ছে যে কোনো বিষয় যখন ইম্যাটেরিয়াল হয়ে যায়, লেটস সে 100 কোটি টাকার টার্নওভার একটা কোম্পানির, হয়তো 500 টাকা হচ্ছে ইম্যাটেরিয়াল, হ্যাঁ, বাট যার টার্নওভার হয়তো 20,000 টাকা, তার জন্য 500 টাকা ম্যাটেরিয়াল। সো ইট ইজ এ সাবজেক্টিভ ম্যাটার। স্টিল আপনি যখন অডিট করবেন তখন আপনার স্টেক হোল্ডারদেরকে একটা সাবজেক্টিভ মানে আপনাকে একটা সাবজেক্ট ম্যাটারের উপর একটা ফ্রি আপনার ইয়ে দিতে হবে, ওপিনিয়ন দিতে হবে, বায়াসলেস ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন, এবং বলতে হবে যে এখানে কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট, মানে এখানে কোনো রং প্রেজেন্টেশন, কোনো রং ডুইং, কোনো ফ্রড অথবা মানে ইন্টেনশনাল এরর নাই, ইভেন এরর নেই এই ব্যাপারটা বলতে হবে, উইথ এ রিজনেবল অ্যাসুরেন্স, নট অ্যাবসোলিউট অ্যাসুরেন্স। এই কথাগুলো সামনে আসবে। অডিটররা কখনোই অ্যাবসোলিউট অ্যাসুরেন্স দিতে পারে না, বিকজ অডিট কিন্তু 100% ভেরিফাই বা চেক নরমালি হয় না, ইটস এ স্যাম্পলিং বেস, আমরা এটা বলবো। এবং অবভিয়াসলি অডিটরদের রেসপন্সিবিলিটি ইজ টু এক্সপ্রেস এ রিজনেবল অ্যাসুরেন্স, টু এক্সপ্রেস এ অপিনিয়ন, but the primary responsibility of the financial statement lies with the management, I mean the MD, CFO and the board and the management of the company. অডিটরদের আসলে রিজনেবল অ্যাসুরেন্স দেন এবং তাদের এখানে আসলে ফুল অ্যাসুরেন্স বা 100% অ্যাসুরেন্স দেয়া কোনোভাবেই সম্ভব না এবং যৌক্তিক না। As a result of an audit, stakeholders may effectively evaluate and improve the effectiveness of the risk management, control and governance process over the subject matter. আমরা জানি যে আসলে অডিট করতে গেলে শুধু ফাইন্যান্সিয়াল ফিগার নিয়ে কাজ করা হয় না, একটা অর্গানাইজেশনের রিস্কের একটা এখানে কোনো ইনহারেন্ট রিস্ক আছে কিনা, ডিটেকশন রিস্ক আছে কিনা, ইভেন রিস্ক এনভায়রনমেন্ট সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট নিতে হয়, এবং এখানে কন্ট্রোল এনভায়রনমেন্ট কতটুকু এক্সিস্ট করছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য অডিটর। এন্ড অবভিয়াসলি গভর্নেন্স প্রসেস ইজ অলসো এ সাবজেক্ট, মানে অডিটের ম্যাটার হিসেবে আসে এখানে। সো জেনারেলি অডিটিং এর সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। এবার যদি আমরা দেখি যে শুরুতে যেমনটি বলছিলাম যে অডিট শব্দটা অনেক আগে আসছে, সেখানে আমরা বেসিক একটা ব্যাকগ্রাউন্ড যদি দেখি, দ্য অডিটিং অরিজিন ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্য 18th century when the practice of large scale production development as a result of industrial revolution 1. আমরা জানি যে আইআর মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে এক সময় আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন, আমি আপনাদেরকে একটু রিইনফোর্স করছি বিষয়টা সম্পর্কে, সেটি হচ্ছে এক সময় কিন্তু মেকানাইজ প্রোডাকশন প্রসেস ছিল না। সো প্রথম যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল, আপনারা কি বলতে পারবেন এখন কত আইআর চলছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নাম্বার কত চলছে, কে একজন বলতে পারবেন প্লিজ? এনিওয়ান ক্যান শেয়ার? fourth generation চলছে। fourth fourth industrial revolution.
আচ্ছা, তো আগের গুলো কি কি ছিল? মানে এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি বলা হচ্ছে এটা বলেন তো একটু কাইন্ডলি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজিটাল রেভলিউশনটা অ্যানালাইসিস। হচ্ছে বলেন প্লিজ একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে যে আপনার ফুল হচ্ছে অটোমেটেড প্রসেসের উপরে এটা। এর আগেরটা কি ছিল? থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি ছিল? ইনভেনশন অফ দ্য ইলেকট্রনিক্স ডিভাইসেস লাইক কম্পিউটার, এটা। তার আগেরটা ছিল ইলেকট্রিসিটি এবং ফার্স্ট হচ্ছে স্টিম ইঞ্জিন। যদি বলি যে আপনার 1700 সালের দিকে যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, এটা বেসিক্যালি দ্য ইনভেনশন অফ স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের পরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হচ্ছে ইলেকট্রিসিটি, দ্যাট ইজ হচ্ছে বিদ্যুৎ। প্রথম হচ্ছে স্টিম ইঞ্জিন, তারপরে বিদ্যুৎ, তারপর হচ্ছে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাইক কম্পিউটার, টিভি, এগুলো, টেলিভিশন, এটা। এবং লাস্ট ওয়ান যেটা বলছিল যে ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তারপরে হচ্ছে যে এই যে মানে এখনকে যে আপনার ক্রিপ্টোকারেন্সিজ আছে, আমাদের এখনকার সময় যে আপনার অটোমেটেড পেমেন্ট প্রসেস, অটোমেশন অফ দ্য ইন্ডাস্ট্রি, এবং মূলত ইন্টারনেটকে বেস করে, ইন্টারনেট বেস ব্যাংকিং, ইন্টারনেট বেস পেমেন্ট সিস্টেম, রিসিভ প্রোডাকশন সিস্টেম, আমরা অটোমেশনে এমন ভাবে দেখছি রোবোটিক্স আসছে, মেশিন লার্নিং আসছে। এই সমস্ত গুলো হচ্ছে আপনার হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরেই বেসিক্যালি আমাদের এখানে আসছিল, যেটাকে বলা হয় হচ্ছে যে আমাদের এই অডিটিং সিস্টেম শুরু হয়েছে। System of checks and counter check with the implemented to maintain public accounts as early as the days of ancient Egyptian, Greek and Roman. Like the other things, like the accounting এর শুরু হয়েছে কিন্তু ancient ইজিপ্টে, এবং সবগুলো সভ্যতায়, অনেকগুলো বাংলাদেশের মানে আজকে পৃথিবীর যতগুলো আপনার ডিসিপ্লিন আছে লাইক অ্যাকাউন্টিং, ইকোনমিক্স এর অনেক কিছু শুরু হয়েছে কিন্তু মূলত আজকের যে আমরা মিডল ইস্ট বলছি এই পাঁচটা এবং ইউরোপ সহ, দ্যাট ইজ দ্য আপনার এখনকার যে ইরাক, এই জায়গাটা, মেসোপটেমিয়া, ইজিপ্ট, এই জায়গাগুলো, এখানে অ্যাকাউন্টিং শুরু হয়েছে। অডিটও কিন্তু এনশিয়েন্ট ইজিপ্টে প্রথমে শুরু হয়েছে, সেখান থেকে ক্রমবিকাশে আমরা গ্রিক এবং রোমান মানে ইতালিতে গিয়েছে। সো স্টার্টিং উইথ দ্য দিস পার্ট অফ এশিয়া অ্যান্ড ইউরোপ, এখানেই কিন্তু মোস্ট হচ্ছে যে ডেভেলপমেন্ট হয়েছে। The last decade of 15th century was the crucial period during which a great impetus was given to trade and commerce by Renaissance in Italy. ইতালিতে যে রেনেসা হয়েছিল, সেই রেনেসার অন্যতম কারণ ছিল, and the principle of double entry bookkeeping was evolved and published in 1494 at the ভেনিস ইন ইটালি বাই লুকা পেসিওলি। আমরা জানি অ্যাকাউন্টিং প্রফেশনের শুরুটা ডাবল এন্ট্রি সিস্টেমের গুরু বা মডার্ন অ্যাকাউন্টিং এর গুরু বলা হয় একজন ইতালীয় গণিতবিদ, যিনি হচ্ছে লুকা পেসিওলি। সেই সময় এসে আরো ইতালিতে এসে এটাকে আরো এক্সপেডাইট হয়েছে, এটা অনেক বেশি আগিয়েছে। সো এখান থেকেই মূলত এইভাবেই অডিটিং প্রসেসটা আসছে। অডিটিং এর হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ড এরকম। এখানে আমরা রেকর্ডে দেখতে পাই দ্য ফার্স্ট রেকর্ডেড অডিটরস were the spy ছিল of the king দারিয়াসের যে এনশিয়েন্ট পার্সিয়া মানে পারস্যর যে পুরনো সভ্যতা ছিল, সেখানে যে কিং ছিল, এই কিং এর স্পাই হিসেবে কাজ করত। এখান থেকে অডিটের ধারণা আসছে বলে অনেকে ধারণা পোষণ করে। দিস অডিটর অ্যাক্টেড অ্যাজ দ্য কিংস এয়ার, রাজার কান হিসেবে ইউজ করা হতো, চেকিং on the behavioral of provincial staffs, satraps, a provincial governor in the ancient Persia. যেখানে এনশিয়েন্ট যে পার্সিয়া ছিল, পারস্য ছিল, সেখানে প্রভিন্সের যত আপনার প্রভিন্সিয়াল গভর্নর ছিল, তাদের বিভিন্ন বিষয়গুলো, তাদের ট্রানজেকশন, তাদের the ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন প্রপারলি রেভিনিউ দিচ্ছে কিনা, তারা রেভিনিউ ফাঁকি দিচ্ছে কিনা, এই জিনিসগুলো চেক করার একটা অন্যতম বিষয় ছিল। আমরা জানি যে তখন থেকে অডিটটা আরো বেশি আগিয়েছে। সো উই ক্যান ইজিলি কোরিলেট যে মূলত আমরা যদি বলি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1 মানে 17 সালের পরের থেকে অডিটটা
অনেক আগিয়েছে, বাট এটা শুরু মাচ আর্লিয়ার। এটাকে আমরা ফার্স্ট রেকর্ড দেখতে পাই যে পার্সিয়ার যে সাম্রাজ্য ছিল, সেই পারস্য সাম্রাজ্যের রাজা তার প্রভিন্সিয়াল যে গভর্নর ছিল, সেই গভর্নরদের রেভিনিউ কালেকশন, তাদের বিজনেস প্রসেস, তাদের রেভিনিউ কালেকশন, তাদের প্রোডাকশন, মানে আই মিন দা এগ্রিকালচার প্রোডাকশন, এগুলোর উপরে এগ্রিকালচার প্রোডাকশন হলে প্রপারলি খাজনা দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখার জন্য অনেকটা স্পাইয়ের মতো কাজ করতো অডিটররা। এবং ধারণা করা হয় যে যীশু খ্রিস্ট, যে বিফোর দ্য বার্থ অফ যীশু খ্রিস্ট, সেই সময়ের দ্যাট ইজ 500 বিসি থেকে শুরু হয়, আপনার হচ্ছে যে 522 বিসি থেকে শুরু হয় অডিটিং প্রসেসটা, এবং গ্র্যাজুয়ালি আমরা দেখতে পাই যে এটা আরো আগিয়েছে। এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এরপরে আমরা দেখতে পাই যে ইন্টিগ্রেটেড অডিট নামে একটা, আপনাদের কিন্তু এই জিনিসটা, এই ইন্টিগ্রেটেড অডিট, এই টার্মটা কিন্তু আপনাদের টিকা হিসেবে আসার সম্ভাবনা খুব থাকে। আমি টিকার জন্য কিছু জিনিস দিয়ে দিব, বিকজ আপনারা কিন্তু এখানে অনেকেই এই টিকাগুলো নিয়ে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টেই আপনার হচ্ছে যে 20 মার্কসের একটা, সাধারণত 20 থেকে 16 থেকে 20 মার্কসের একটা শর্ট নোট থাকে। এই শর্ট নোটগুলো যদি আপনারা প্রপারলি একটু দেখে নিতে পারেন, এখানে কিন্তু একদম মানে বেসিক মার্ক গুলো পাওয়া যায়, মানে ফুল মার্ক পাওয়া যায়, অ্যাটলিস্ট 80% তো অবভিয়াসলি। সো আমি অনেকগুলো আপনার সাবজেক্ট রিলেটেড টপিকস গুলো আপনাদেরকে দিয়ে দিব। এই সাবজেক্ট নিয়ে স্পেশালি আপনাদের খুব চিন্তা করতে হবে না, আমাদের কোর্স ম্যাটেরিয়াল গুলো প্লাস সলিউশন গুলো দিব। গত সেশনে বেশ কিছু দিয়েছি, প্রয়োজনে এবার আরো এক্সটেন্সিভ। গতবার এই ক্লাসটা আমার ফার্স্ট ছিল, আমি এই ম্যানেজমেন্ট সিস্টেম অডিট গত সেশনে ফার্স্ট নিয়েছিলাম। সো এই সেশনে হোপফুলি যে আরেকটু চমৎকার করে গুছিয়ে নিতে পারবো। সো এই শর্ট নোট গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। Integrated audit where auditors, in addition to an opinion on the financial statement, must also express an opinion of the effectiveness of the company's internal control over financial reporting. Not only financial reporting, এখানে যেটা বলা হচ্ছে, সেটা বলার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল রিপোর্টিং না, এখানে হচ্ছে একটা অর্গানাইজেশনের ইন্টিগ্রেটেড অডিট বলতে বোঝা যায় যে আপনার ইন্টিগ্রেটেড অডিট ওয়্যার দ্য অডিটরস, ইন এডিশন টু দ্য opinion of the financial statement এ ফ্রড আছে কিনা, এরর আছে কিনা, এখানে কোনো অডিট রিপোর্টে কোয়ালিফাইং পয়েন্ট আছে কিনা, এটা বলার বাইরেও একটা হচ্ছে এক্সপ্রেস করা অপিনিয়ন, যে অপিনিয়নটা হচ্ছে ইফেক্টিভনেস অফ দ্য ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অফ দ্য ফাইন্যান্সিয়াল, মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং ওভারঅল রিপোর্টিং এর উপর একটা কন্ট্রোল মেকানিজম সম্পর্কে কমেন্ট করা হবে। সো আমরা অডিটর সম্পর্কে দেখতে গেলে আমাদের বেসিকলি এখানে সরাসরি কোশ্চেন আসছে, আপনাদের কোশ্চেন থেকে এটা তোলা। এখন পর্যন্ত সোফার এখন যে ডিসকাস করলাম, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? অডিটের বেসিক, অডিটের হিস্ট্রি, যদি কারো কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ উই ক্যান প্রসিড অন দ্য নেক্সট স্লাইডে। হ্যাঁ, স্লাইডগুলোতে আমরা যেতে পারি। কোনো কোশ্চেন আছে কারো? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, কোয়ারি অর কমপ্লিমেন্ট অর এনিথিং। If not, then we can proceed. হ্যাঁ, আমরা সামনে আগাই নাকি? ওকে, সো এখানে বলা হচ্ছে অডিটর অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ। সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটর অথবা হচ্ছে স্ট্যাটুটরি অডিটর। এটাই মূলত আমাদের দেশ সহ সারা পৃথিবীতে অডিট বললেই বেসিক্যালি যে কনসেপ্টটা প্রথমে আসে সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটর, স্ট্যাটুটরি অডিটর। আচ্ছা, আমাকে কেউ একজন বলেন তো আপনারা, যে আমরা যখন ব্যবসা শুরু করি, আমরা যখন একটা অর্গানাইজেশন শুরু করি, প্রথম অডিটর নিয়োগ করতে হয় কত দিনের ভিতরে বা কত মাসের ভিতরে, কেউ বলতে পারবেন? Sir, within 1 month, not less than 6 months. না, এটা বলছেন হচ্ছে স্ট্যাটুটরি মিটিং এর কথা, অডিটর নিয়োগের কথা বলছি। আপনি যেটা বলছেন একটা করতে হয়, এটা সবার জন্য না। স্ট্যাটুটরি মিটিংটা পাবলিক লিমিটেড কোম্পানি, অন্য আমি অডিটর নিয়োগের কথা বলছি। এখানে কি বলতে পারবেন কত দিনের ভিতরে অডিটর নিয়োগ দিতে হয় ফার্স্ট অডিটর অফ দ্য কোম্পানি? আপনি বলেছেন যেটা, সেটা ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্যাটুটরি রিপোর্ট এবং স্ট্যাটুটরি মিটিং, সংবিধিবদ্ধ সভা এবং সংবিধিবদ্ধ রিপোর্ট বলা হচ্ছে। বাট অডিটর নিয়োগটা কবে হচ্ছে, কয়দিনের ভিতরে করতে হচ্ছে?
এনিওয়ান? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমি আপনাদের একটা সিএস প্রফেশনাল একটা রিক্রুটমেন্ট রিসেন্টলি একটা খুব বড় গভর্নমেন্ট অর্গানাইজেশনের কোম্পানি সেক্রেটারি নিয়োগ পরীক্ষাটা জিজ্ঞেস করছিলাম, অনেকেই পেয়েছেন, মোস্ট অফ দা, কয়েকজন পারে নাই। বেসিক্যালি হচ্ছে যে অডিটর নিয়োগ করতে 1 মাসের ভিতরে। 1 মাসের মধ্যে, রাইট স্যার, রাইট। সরি স্যার। তো এটা আপনারা কিন্তু খুব পার্টিকুলারলি জেনে নিন যে 1 মাসের ভিতরেই হচ্ছে অডিটর, ফার্স্ট অডিটরকে নিয়োগ করতে হয়, ঠিক আছে? ওকে, সো এই অডিটর নিয়োগটাকেই বলা হচ্ছে বেসিক্যালি দা হচ্ছে যে স্ট্যাটুটরি অডিট। হ্যাঁ, এরাই হচ্ছে স্ট্যাটুটরি অডিট, ঠিক আছে? আর স্ট্যাটুটরি অডিট হচ্ছে অডিটরকে নিয়োগ করতে হয় এই মাধ্যমে। আর আপনার বলা হচ্ছে যে এক্সটার্নাল অডিটর বা স্ট্যাটুটরি অডিটর ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফার্ম, যেটা আপনার নিজের অর্গানাইজেশন হবে না। মানে আপনি অডিটর নিয়োগ করে এখানে রিপোর্ট দিতে পারবেন না। আপনি একজন চার্টার অ্যাকাউন্টেন্টকে নিজের কোম্পানিতে হায়ার করেছেন, হেড অফ ইন্টারনাল অডিট, উনি রিপোর্ট দিলে হবে না, দিতে হবে একজন এক্সটার্নাল অডিটর, যিনি স্ট্যাটুটরি অডিটর, ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফার্ম engaged by the client subject to the audit to express an opinion on whether the company's financial statement are free of material misstatement. এটা একটা ইস্যু। সেকেন্ড বলা হচ্ছে ইন্টিগ্রেটেড অডিট, where auditors in addition to opinion of the financial statement must also express an opinion on the effectiveness of the company's internal control over financial reporting. এটা তো বললাম যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর বাইরেও একটা কমেন্ট করবে। প্রফেশনাল internal auditors provide independent and objective audit and consulting service focused on evaluating whether the board of directors, shareholders, stakeholders, and corporate executives have reasonable assurance that the organization governance. এর বাইরে এক্সটার্নাল অডিটের বাইরে আরেকটা অডিট আছে, সেটাকে বলা হচ্ছে যে ইন্টারনাল অডিট বা ইন্টারনাল অডিটর। এটাও কিন্তু একটা জায়গা আছে। সো অবজেক্টিভ অফ অডিট, তার মানে মূলত আমরা কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম যে এক্সটার্নাল অডিট একটা বড় মেইন স্ট্যাটুটরি অডিটর, এর বাইরে ইন্টারনাল অডিট একটা আছে। ইন্টারনাল অডিটের বিভিন্ন রকম পারপাস হইতে পারে, স্পেশাল অডিট হইতে পারে। মানে স্ট্যাটুটরি অডিট বাদে আর সবই কিন্তু স্পেশাল নেচারের, বাট স্ট্যাটুটরি অডিট ম্যান্ডেটরি, আপনাকে করতেই হবে অ্যাজ পার দা বাংলাদেশ আমাদের যে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী 1994 অনুযায়ী করতে হবে, এবং এনবিএস সহ আর আদার সবগুলো রেগুলেটরি বডি রিকোয়ারমেন্ট যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাটলিস্ট ইয়ারলি একবার অডিটেড হইতেই হবে। হ্যাঁ, আর এর বাইরে যত অডিট আছে, ইন্টারনাল অডিট, ম্যানেজমেন্ট অডিট, সিস্টেম অডিট, এটা হচ্ছে স্পেশাল নেচারের এবং টাইম টু টাইম ডিপেন্ড অন দ্য পারপাস এটা হয়ে থাকে। সো অবজেক্টিভ অফ দ্য অডিট হচ্ছে প্রোভাইড ট্রু এন্ড ফেয়ারনেস অফ রেজাল্ট প্রেজেন্টেড বাই প্রফিট এন্ড লস এন্ড ফাইন্যান্সিয়াল পজিশন প্রেজেন্টেড বাই দ্য ব্যালেন্স শিট। এখন আমরা ব্যালেন্স শিট বলি না, আসলে বলি এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। সো বাট এটা একই, সিনোনিমাসলি ব্যালেন্স শিটেও টার্মটা একদম উঠে যায়নি, এটাও অনেক পুরনো একটা টার্ম, দ্যাটস ওয়াই এটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের সাথে সাথে আমরা ব্যালেন্স শিট বলতে পারি, খুব বেশি ইয়ে নেই। বাট যখন আমরা অডিট রিপোর্টে বা আমাদের অ্যানুয়াল বুকস অফ অ্যাকাউন্টস ক্লোজ করে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, তখন এটাকে আসলে বেসিক্যালি আপনাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বলতে হবে, বাট এটা সিনোনিমাস হিসেবে ব্যালেন্স শিট এখন ইউজ হয়। সো অবজেক্টিভ আর ক্লাসিফাইড ইনটু টু গ্রুপস which are given below. একটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ আর একটা হচ্ছে সেকেন্ড সাবসিডিয়ারি অবজেক্টিভ। সো প্রাইমারি অবজেক্টিভটা কি? আপনার হচ্ছে যে আপনার হচ্ছে প্রাইমারি অবজেক্টিভটা হচ্ছে যে আমরা বলেছি প্রথমেই যে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অপিনিয়ন লাগবে যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রেজেন্ট করা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, ইন ফ্রন্ট অফ দ্য শেয়ার হোল্ডার এন্ড স্টেক হোল্ডার্স, এটা ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। যদি ফ্রি না থাকে তাহলে আমাদের অডিট কোয়ালিফিকেশন হয়। আপনাদের ক্লাসের যখন আগাবে আমরা কিন্তু হাউ টু, মানে এটা অডিট কোয়ালিফিকেশন কিভাবে হয়, আপনার ম্যাটার অফ এমফেসিস কিভাবে দিতে হয়, আনকোয়ালিফাইড এবং কোয়ালিফাইড অডিট রিপোর্ট কিরকম হয়, ডিসক্লেমার অফ অপিনিয়ন কিভাবে হয়, অ্যাডভার্স অপিনিয়ন কিরকম হয়, এই জিনিসগুলো আপনাকে ডিসকাস করবো। যদিও এটা ফাইন্যান্সিয়াল অডিটের পার্ট, বাট আপনাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, বিকজ এইগুলো টিকা এবং কোশ্চেন আকারে এসে যায়। সো subsidiary objective টা কি? These such objective which are set up to help in attaining the primary objective. এই যে এক্সপ্রেস অফ অপিনিয়ন করার জন্য, যেটা হচ্ছে যে আপনাকে to express an independent and
biasless opinion whether the statement is free from the material misstatement, এইটা করতে যে কিছু আপনার সাবসিডিয়ারি অবজেক্টিভ থাকে, যেমন ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ এরর। এরর আর দোজ মিস্টেক হুইচ আর কমিটেড ডিউ টু দ্য কেয়ারলেসনেস অর নেগলিজেন্সি, মানে আমরা যেটাকে এরর বলছি সেটা হচ্ছে আসলে অনিচ্ছাকৃত ভুল, অর ন্যাক অফ নলেজ অর উইদাউট হ্যাভিং ভেস্টেড ইন্টারেস্ট। আপনার কোনো আগ্রহ মানে স্পেশালি কোনো ইচ্ছাকৃত করেন নাই, কোনো কারণে করেননি, কোনো ফ্রড করার কারণে করেন নাই, এটা আপনার আনইনটেনশনাল অথবা নেগলিজেন্সি ছিল, অথবা কেয়ারলেস হিসাবে কাজটা করেছেন, অথবা আপনি এটাকে হচ্ছে যে ল্যাক অফ আপনার নলেজ ছিল, আপনি এটা প্রপারলি জানতেন না। হ্যাঁ, সো এইটা হচ্ছে এটাকে বলে এরর। এরর মে বি কমিটেড উইদাউট অর উইথ এনি ভেস্টেড ইন্টারেস্ট। some of them are error of principle। ওই সময় আমরা যেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং এর কিছু বেসিক প্রিন্সিপাল আছে, আমরা আগে যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলতাম, এখন এটাকে বলা হচ্ছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কে বলা হচ্ছে অডিট, যেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। সো এই প্রিন্সিপাল গুলো এরর হয়, এরর অফ কমিশন অবশ্য ভুল হয়ে যায়। এরর অফ কমিশন মানে হচ্ছে যে আপনার আপনি হিসাব করতে ভুল করছেন, একটা হচ্ছে যে আপনি টোটাল এন্ট্রি আনেন নাই, আর একটা হচ্ছে কমিশনের ভুল হয়েছে, আর একটা হচ্ছে কম্পেনসেটিং এরর। ভুলটা করছেন একই অ্যামাউন্ট বাট ভিন্ন নাম। হ্যাঁ, সো ফার এই যে এর কত ধরনের এরর হয়, এই জিনিসটা কি কেউ একজন বলতে পারবেন না আমাকে? এটা বুঝতে পারছেন কিনা? এনিওয়ান প্লিজ? এরর গুলো কিরকম হয়, কত রকমের হতে পারে? স্যার এরর এই যে এখানে দেখাচ্ছেন আপনি, যেটা এরর অফ প্রিন্সিপাল, অর্থাৎ নানা ধরনের প্রিন্সিপাল আছে অ্যাকাউন্টিং এর, সেই অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালের যদি মিস অ্যাপ্লিকেশন হয় এটা হতে পারে। আবার দেখা যেতে পারে যে ওই আসলে যে হেডের এগেনস্টে এই খরচ বা ইনকামটা হয়েছে, হেডটা ভুলবশত অন্য আরেকটা হেড চলে আসছে এখানে, এটা হতে পারে। আবার হতে পারে এরকম যে ডিজিটটা হবে 690 কিন্তু ওটা আমি 990 করে ফেললাম, মানে একটু হেরফের হয়ে গেছে আর কি, যেটা আসলে উইলিংলি এই মিস্টেকটা হয়নি, আনউইলিংলি হয়ে গেছে। আবার অনেক সময় হতে পারে টাইপিং মিস্টেকও হতে পারে, এই ধরনের কিছু এরর গুলো হয়, সেটা প্রিন্সিপালের হতে পারে। আবার অনেক সময় ওই হেডটাই টোটালি বাদ পড়ে গেছে সামহাও অনিচ্ছাকৃত, এই ধরনের মিস্টেক গুলো হয়। ওকে ওকে, এটা খুব সহজ জিনিস, বাট আমি জিজ্ঞেস করলাম কেন, ইন্টারেক্টিভ না হলে অনেক সময় আমরা আসলে একটু মানে আগ্রহ হারাই ফেলি। আপনারা মাঝে মাঝে কোশ্চেন করবেন, মাঝে মাঝে আমিও জিজ্ঞেস করব, সো দ্যাট ইট উইল বি ইন্টারেক্টিভ সেশন। থ্যাংক ইউ আমার মানে সুমন, থ্যাংক ইউ সুমন সো মাচ। সুমন বললেন না, মাস্টার সুমন? জি স্যার। থ্যাংক ইউ ব্রাদার। ওকে, সো আমরা একটু সামনে আগাই, এটা আসলে খুব বেসিক জিনিস। ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ ফ্রড, এতক্ষণ বললাম এরর, এবার হচ্ছে ফ্রড। ফ্রডটা কি? Fraud are those mistakes which are committed knowingly with some vested interest, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বেনিফিট নেওয়ার জন্য কিন্তু বেসিক্যালি এই ধরনের ভুল করা হয়, এই ধরনের রং কাজ করা হয়, যেটাকে বলা হয় ফ্রড। Fraud are those mistakes which are committed knowingly with some vested interest on the detection of top management, direction of top management। এখানে সাধারণত এই ধরনের ভুল করতে গেলে টপ ম্যানেজমেন্ট ইনভলভ থাকে। আচ্ছা, management commit fraud to detect decisive tax to show the effectiveness of the management to get more commission। অনেক সময় দেখা যায় ম্যানেজমেন্ট ইচ্ছা করে প্রফিট বাড়িয়ে দেখছে, সেল বাড়িয়ে দেখাচ্ছে আপনার ইফেক্টিভনেস এর জন্য, কমিশনের জন্য, প্রফিট বোনাসের জন্য, পারফরম্যান্স বোনাসের জন্য অনেক সময় বেশি দেখায়। এখানে ম্যানেজমেন্ট ইনভলভ থাকে টু সেল শেয়ার ইন দ্য মার্কেট or maintain market share, market price of the share। অনেক সময় দেখা যায় যে আপনি বেশি করে একটু ইপিএস কে একটু ম্যানিপুলেট করছেন, অথবা প্রফিট কে ম্যানিপুলেট করছেন, সেলস কে ম্যানিপুলেট করছেন টু মেক এ পজিটিভ ভাইব ইন দ্য স্টক মার্কেট, যে আপনার স্ক্রিপ্টার শেয়ার ভ্যালু যাতে ভালো থাকে। such fraud are as follows: misappropriation of cash, অনেক সময় ক্যাশ থেকে এমবেজলমেন্ট হয়, চুরি হয়, এটাকে বলা হচ্ছে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন ক্যাশ। মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস, অনেক সময় আমরা জানি যে ইনভেন্টরি, ফিনিশ গুড, র ম্যাটেরিয়াল যে ইনভেন্টরি থাকে, এখানে অনেক সময় misappropriation করা হয়। misappropriation accounts or falsification of the accounts without any misappropriation,
অনেক সময় চুরি করা ছাড়াই, মানে চুরি করা ছাড়াই অ্যাকাউন্টস কে টেম্পার করা হয়, উইন্ডো ড্রেস করা হয়, এগুলোকে বলা হয় যে ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টস অর ফলসিফিকেশন অফ অ্যাকাউন্টস উইদাউট এনি মিসঅ্যাপ্রিপিয়েশন। চুরি টুরি হয় নাই, বাট মিসরিপ্রেজেন্টেশন আছে। সো দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য ফ্রড, এবং ফ্রড হচ্ছে ডিটেকশন এন্ড প্রিভেনশন করতে হয়। Undervalue or overvalue of stock. Normally, such fraud are committed by the top management, top level executives of the business. So, explanation given by the auditors also remain false. যখনই আপনি এইভাবে একটা ফলস স্টকের ভ্যালুয়েশন দেখাবেন, তখন কিন্তু অডিট রিপোর্টেও যদি অডিট আইডেন্টিফাই করতে, অডিটর যদি এখানে আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়, তাহলে এখানেও থেকে যাবে। সো দ্য অডিটর শুড ডিটেক্ট সাচ ফ্রড ইউজিং দ্য স্কিল, নলেজ এন্ড ফ্যাক্টস। আচ্ছা, আপনার আদার অবজেক্টিভ কি আছে? অবজেক্টিভ হচ্ছে টু প্রোভাইড ইনফরমেশন টু ইনকাম ট্যাক্স অথরিটি। আমি শুরুতেই যেটা বলছিলাম, শুধু আরজেসি বা আপনার শেয়ার হোল্ডার অথবা ডাইরেক্টরস এদের জন্য না, ইনকাম ট্যাক্স অথরিটি হিউজলি ডিপেন্ড অন দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং টু স্যাটিসফাই দ্য প্রভিশন অফ কোম্পানিজ অ্যাক্ট এন্ড টু হ্যাভ দ্য মরাল ইফেক্ট, এবং আদার রুলস। যদি লিস্টেড কোম্পানি হন, তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অথবা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এখানেও রিকোয়ারমেন্ট আছে। সো লট অফ রিকোয়ারমেন্টস ইজ দেয়ার। ইফ ইট ইজ এ ব্যাংকিং কোম্পানি, ব্যাংকের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাকে অডিট করতে হবে। ইফ ইজ এ ইন্স্যুরেন্স কোম্পানি, তখন আইডিআরএ যেটা আছে, বীমা রেগুলেটরি অথরিটি, সেইখান থেকে আপনাকে ম্যান্ডেটরি অডিট করতে বলা হয়েছে। ইফ ইজ এ এনজিও, তখন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো থেকে ম্যান্ডেটরি করা হয়েছে। এর বাইরে এনবিআর তো আছেই। সো জেনারেল প্রিন্সিপাল গভর্নিং অ্যান্ড অডিট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এইটা আপনাদের আগের পরীক্ষায় ঠিক আসছে যে জেনারেল প্রিন্সিপাল কি কি, মানে প্রিন্সিপাল যেটা গভর্ন করে ফাইন্যান্সিয়াল অডিট কে কিভাবে গভর্ন করে, সেটা জেনারেল প্রিন্সিপাল। অডিটর্স অপিনিয়ন অ্যাড credibility to the financial statement. It is not the guarantee of future viability of the management efficiency or effectiveness. কখনোই কিন্তু অডিট অ্যাসিওর করতে পারে না যে এখানে ম্যানেজমেন্ট ভালো বা ম্যানেজমেন্টের কোনো প্রবলেম নাই, অথবা ফিউচারে ম্যানেজমেন্টের কোনো প্রবলেম হবে না, বা ফিউচারে ম্যানেজমেন্টের এই বিজনেস ভালো চলবে, এরকম কোনো অ্যাসুরেন্স কিন্তু অডিটররা কখনোই দিতে পারে না। হ্যাঁ, সো এটা, এবং এ ডিগ্রি অফ impression is inevitable due to, কেন হয় এটা, কিছু ইনহারেন্ট আনসার্টেনিটি থাকে। আমরা জানি যে একটা অর্গানাইজেশনে অনেক কিছুই থাকে যেটা আসলে ইনহারেন্টলি কিছু আনসার্টেনিটিস থাকে। ইউজ অফ জাজমেন্ট, এখানে আমাদের কিছু জাজমেন্ট করতে হয়। এখানে আমাদের কিছু কমন সেন্স, কিছু কমন নর্মস, প্র্যাকটিসেস, আমাদের ইথিক্যাল ভিউ পয়েন্টে থেকে আমাদের কিছু অ্যাজাম্পশন করতে হয়, বিকজ সব জায়গায় একদম অ্যাবসলিউটলি পিওর সবকিছু পাওয়া যায় না। only reasonable assurance is given. আমি শুরুতেই বলছিলাম, অডিটর কখনো মোস্ট অফ দ্য কেসে, মানে ধরেন ম্যাক্সিমাম কেসে হচ্ছে কখনোই কোনো অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেয় না, বিকজ অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিতে গেলে আপনাকে 100% দেখে বুঝে অ্যাসিওর করতে হবে। এটা আসলে মোস্ট অডিটের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, এটা রিজনেবল অ্যাসুরেন্স দেয়। এবং অডিটের কিছু প্রিন্সিপাল থাকে যে এটা ইনহারেন্ট কিছু আনসার্টেনিটিস থাকবে, অবভিয়াসলি আপনার বেস্ট জাজমেন্ট ইউজ করতে হবে। দ্যাট ইজ অলসো এ পার্ট অফ অডিট। এরপর বলা হচ্ছে যে the amount of audit work is determined by, কি হবে, আপনি কতটুকু এক্সটেন্সিভ যাবেন। আমাকে একটু কেউ একজন বলবেন যে অডিটররা আসলে সব জায়গায় একই রকম চেক করে না। কোনো অর্গানাইজেশন হয়তো তার 10% ভাউচার চেক করলো, বাট কোনো জায়গায় 20%, কোনো জায়গায় 30%। কেন করে এটা? কিসের বেসিসে করেন? কেউ একজন আমাকে একটা কমন সেন্স থেকে বা আপনাদের জানা থেকে আমাকে একটু হেল্প করবেন কাইন্ডলি। এটা ডিপেন্ড করে আপনার ওই কোম্পানির ইন্টারনাল পলিসি এবং ইন্টারনাল কন্ট্রোল, ওই জিনিসটার জাজমেন্টের উপরে। যদি দেখা যায় যে তাদের ওখানে ইন্টারনাল পলিসিটা খুব স্ট্রং, সেই ক্ষেত্রে অডিটরের অডিটিং ডেপথ প্রসিডিউরে আগাতে পারে সে। অর্থাৎ কোন একটা বিশেষ আইটেমের ইনিশিয়াল থেকে একদম লাস্ট এন্ডিং পর্যন্ত সে একটা জাজমেন্ট করলে বুঝতে পারবে যে না, অনেকগুলো আইটেমের ভিতরে একটা আইটেমে যখন গো থ্রু ওয়েতে আগানো যাচ্ছে এবং এটা একটা বেটার আউটপুট দেখা যাচ্ছে, সো ওভারঅল এটাকে আমি ধরে নিতে পারি রেশিও আকারে যে না, ওভারঅলে এটার ভালো একটা অবস্থায় আছে। সেই ক্ষেত্রে তাকে সবগুলো আইটেম আসলে জাজমেন্ট করার অনেক ক্ষেত্রে দরকার পড়ে না। এবং যখন এই জিনিসগুলো থাকে ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল পলিসি বা ইন্টারনাল অডিটের রিপোর্টের উপরে, তখন সে 20% বা 10% সে যেটাকে মনে করে যে না, এতটুকু করলেই
ওভারঅলে আমি এটার উপর একটা জাজমেন্ট দিতে পারি। কারণ টোটাল যে জিনিসটা আসলে অডিট হয় এইটা তো একটা কোম্পানি 1 বছর ধরে যে রেকর্ডিং যে পলিসি মেইনটেইন করে আগাচ্ছে সেটা খুব অল্প দিনে তো আসলে এই ওয়েতে সবগুলো আইটেম ডেপথে দেখা সম্ভব না। তখন সে নানা ধরনের পলিসি গুলো স্টাডি করে এবং সেগুলোকে গো থ্রু এতে পার্টিকুলার আইটেম স্টাডি করে তখন সে এটাকে একটা সাম আপে নিয়ে আসতে পারে যে আমি ঠিক কতটুকু পর্যন্ত গেলে আমার ওভারঅল একটা আইপি আমি স্ট্যান্ড বাই করতে পারবো। দ্যাটস ওয়াই কখনো একটা কোম্পানিতে 50% বা 70% বা 20% সে কতটুকু করবে সেটা সে অ্যাসেস করতে পারে। ওইটার বেসিসে করে। ফ্যান্টাস্টিক, খুব চমৎকার বলেছেন। এই প্রসেসটাকে আসলে বলা হয় হচ্ছে যে আমরা অডিট স্যাম্পলিং বলি। ধরুন একটা জায়গায় যে প্রথমে আমরা রিস্ক অ্যাসেস করি প্রাইমারিলি, যে এই অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে কতটুকু আমার রিস্ক হতে পারে, এখানে ওভারঅল ইন্টারনাল কন্ট্রোল প্রসেস কেমন আছে, ডিটেকশন রিস্ক কেমন আছে, এটাকে ইনহেরেন্ট কি কি চ্যালেঞ্জ গুলো আছে, বেসড অন দা প্লাস হচ্ছে তার পাস্ট হিস্ট্রিটা কি, তাদের কি অ্যাকাউন্টিং সিস্টেম এখানে ইউজ করছে, প্রফেশনালরা কত সংখ্যায় আছে, বেসড অন দিস তখন আমরা একটা আসলে একটা থ্রেশহোল্ড করতে হয় যে আমি কতটুকু পর্যন্ত যাব, আমি কি 10% যাব। যখন যদি দেখি যে এটা হচ্ছে যে অডিট রিস্কটা অনেক বেশি, হ্যাঁ মানে এখানে আপনার ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তখন আমার স্যাম্পলিং সাইজ বাড়াতে হবে। হ্যাঁ, এবং এইখানে আসলে ডিপেন্ড করে যে ইনহারেন্ট রিস্ক কতটুকু আছে, এবং আপনি যদি এখানে অডিট কম স্যাম্পলিং করেন তাহলে আনডিটেক্টেড অনেক ধরনের জিনিস থাকতে পারে, সেই বিবেচনা এবং ম্যাটেরিয়ালিটি লেভেল সেট আপনি ম্যাটেরিয়ালিটি আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালিটি সাইজ হচ্ছে যে আপনি কোন জিনিসগুলোকে আপনি কোন থ্রেশহোল্ড, যে আপনি কি 3000 টাকার নিচের গুলো দেখবেন, 3000 এর নিচের গুলো দেখবেন না, নাকি 5000 এর নিচের গুলো দেখবেন না। আবার অনেক সময় এগ্রিগেশন থাকে ম্যাটেরিয়ালিটি, ধরেন একটা স্মল অ্যামাউন্ট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট একই অ্যামাউন্ট 3000 করে যদি প্রচুর ট্রানজেকশন হয় তখন কিন্তু ম্যাটেরিয়ালিটি এন্ড এগ্রিগেশন বলে একটা টার্ম আছে। সো ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাস্টার সুমন, যে আমাদের ডিপেন্ড করে হচ্ছে যে ওই অর্গানাইজেশনের কি ধরনের রিস্ক অ্যাসোসিয়েট আছে, এবং সেই রিস্কে আমার অডিট ওপিনিয়ন আমি দিলে আমার কতটুকু রিস্ক থাকে বেসড অন মাই রিস্ক অ্যাপিটাইজার, এবং আমি দেখে বুঝে একটা স্যাম্পল সাইজ সেট করি। সো যদি দেখা যায় একটা বেস্ট এমএনসি কোম্পানি অনেক বছর ধরে বড় ফার্ম অডিট করছে, এই ধরনের কোনো মিস অ্যাপ্লিকেশন নাই, অডিটিং সিস্টেম অ্যাকাউন্টিং সিস্টেমটা রোবাস্ট লাইক এসিপি এন্ড আদার্স, যেগুলো আসলে পুরনো মানে রিপোর্ট পিরিয়ড ক্লোজ হয়ে যায়, এখানে প্রিভিয়াসলি কোনো ডেটা এন্ট্রি করা যায় না। এই যে ইনহারেন্ট একটা এনভায়রনমেন্ট চেক করলেন, যে এনভায়রনমেন্টটা কেমন এখানে, সেই বেসড অন দিস অর্গানাইজেশন কালচার এবং অর্গানাইজেশনের রিপোর্টিং সিস্টেম এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যানেজমেন্ট একটা অ্যাসারশন নিতে হয়, ম্যানেজমেন্ট থেকে একটা রিপ্রেজেন্টেশন নিতে হয় যে ম্যানেজমেন্ট এটা সম্পর্কে বলে যে কতটুকু সে কনফার্ম অ্যাবাউট দ্যাট। সো বেসড অন দিস অ্যাসেসমেন্ট, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, আপনি স্যাম্পলিং সাইজ সেট করবেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আপনাদের এই অডিট স্যাম্পলিং এর পর আমি কিন্তু নোট দিব, এটা কিন্তু পরীক্ষায় দেখেছি যে প্রায় আসছে, প্রায় অডিট স্যাম্পলিং এই জিনিসগুলো, ডিটেকশন রিস্ক, এই টার্মগুলো আসছে। সো আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো।